আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। আজকের আলোচ্য বিষয় বেঁচে থাকার কৌশল অভিযোজন। তাহলে দেখো, বেঁচে থাকার কৌশল অভিযোজন আলোচনা করার পূর্বে আমাদের কয়েকটি বিষয় একটু জেনে নিতে হবে। যেমন আচরণ। আচরণকে যদি এক কথায় প্রকাশ করতে চাই বা একটি বাক্যে প্রকাশ করতে চাই, তাহলে কী করে বলবো আমরা? না, পরিবেশের কোনো ইঙ্গিতের প্রভাবে বা অন্য কোনো জীবের ক্রিয়ার ফলে একটি প্রাণীর স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে যে ক্রিয়া করে তাকেই আচরণ বলবো। যেমন ধরো, একটি মুরগি দেখেছো নিশ্চয়ই তোমরা, মুরগি যখন তার মা মুরগিটা যখন হাঁটে, পিছনে পিছনে বাচ্চা মুরগিগুলো হাঁটে এবং মা যেভাবে খাওয়া শেখে তারা সেইভাবেই শিখে। এটা একটা তার আচরণ, অভ্যাসগত, এটা একটা আচরণ। তাহলে বুঝতে পারলে। আরও একটু বিশদভাবে যদি তোমাদেরকে বলতে চাই তাহলে কীভাবে বলবো? দেখো, আমাদের চারিদিকের পরিবেশে যদি আমরা লক্ষ্য করি তাহলে পশু পাখিদের মধ্যে বিভিন্ন সময়ে আচরণগত পরিবর্তন আমরা দেখা যাবে। যেমন বসন্তের শুরুতে কোকিল ডাকে, আবার ডিম পাড়ার আগে কাক ডাকে, আবার শালিক চড়াই প্রভৃতিদের বাসা বাঁধার তোড়জোড়, কুকুর বিড়াল সহ অন্যান্য বন্য প্রাণীদের প্রজননের সক্রিয়তা বৃদ্ধি, ভয় দেখানো, নিজেকে আকর্ষণীয় করে তোলা, প্রজননের সঙ্গী খোঁজা, জায়গার দখল নেওয়া, খাদ্যের প্রাপ্তি প্রভৃতিতে প্রাণীদের আচরণের পরিবর্তন সহজেই চোখে পড়ে। নিশ্চয়ই বিশেষ বিশেষ ঋতুতে বা বিশেষ বিশেষ সময় দেখেছ কোনো পশু পাখি বা উদ্ভিদের মধ্যে কিছু আচরণ পরিবর্তন দেখা যায়। তাহলে এই যে একই প্রাণীর বিভিন্ন পরিস্থিতি তার আচরণের পরিবর্তন ঘটে, তাহলে পরিবেশের বিভিন্ন সংকেতের প্রভাবে প্রাণী যে প্রতিক্রিয়া বা এক কথায় প্রাণী যা করে তাই হলো ওই প্রাণীর আচরণ। তাহলে আচরণের সংজ্ঞা যদি আমরা বলতে চাই তাহলে কি বলবো? আচরণের সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে কি লিখব? পরিবেশের কোনো পরিবর্তন, পরিবেশের কোনো পরিবর্তন বা ইঙ্গিতের প্রভাবে বা অন্য কোনো জীবের ক্রিয়ার ফলে বা অন্য কোনো জীবের ক্রিয়ার ফলে একক জীবের স্নায়ুতন্ত্র নির্ভর যে প্রতিক্রিয়ার প্রকাশ ঘটে তাকে বলে জীবের আচরণ। তাহলে বুঝতে পারলে আচরণ কাকে বলে। দেখো, এই আচরণের জন্য বিভিন্ন কারণ হতে পারে, যেমন বর্ণ হতে পারে, গন্ধ, যেমন লাল রং দেখলে তোমার ষাঁড়ের মধ্যে তফাৎ দেখা যায় বা তা রেগে যায়, এটা একটা তার আচরণ। গন্ধ, শব্দ, দৃষ্টি নির্ভর কোনো সংকেত,
আচরণকে নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো, এক কথায় আমরা বলতে পারি পরিবেশের বিশেষ পরিস্থিতির উপর মানুষের আচরণ নির্ভর করে। এখান থেকে আমরা কি পাই না, দেখো, পরিবেশের সঙ্গে জীবেদের মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়ার নামই হলো অভিযোজন। তাহলে অভিযোজন এক কথায় কাকে বলবো না, পরিবেশের সঙ্গে জীবের মানিয়ে নেওয়ার বা খাপ খাইয়ে নেওয়ার নামই হলো অভিযোজন। তাহলে দেখো, অভিযোজনের সংজ্ঞায় আমরা কি পাই? অভিযোজনের সংজ্ঞায় আমরা পাই পারিপার্শ্বিক পরিবেশের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ও অস্তিত্ব রক্ষা করতে জীবের আকার, আয়তন, গঠন, শারীরবৃত্তীয় কাজ ও আচরণের যে পরিবর্তন ঘটে, তাকে অভিযোজন বলে। তাহলে দেখো, অভিযোজন যদি আমরা লক্ষ্য করি, তাহলে অভিযোজন 3 প্রকার। এক, অঙ্গ সংস্থানগত অভিযোজন। দুই, শারীরবৃত্তীয়। তিন, অভ্যাসগত। অভিযোজন। আজকের আমরা আলোচনা করব অঙ্গ সংস্থানগত অভিযোজন। তাহলে অঙ্গ সংস্থানগত অভিযোজন আমরা মূলত এখানে অঙ্গ সংস্থানগত অভিযোজনে আলোচনা করব।
ফণিমনসা, মাছ এবং পায়রা। এই তিনটি তোমাদের সিলেবাসে আছে। ফণিমনসার কাঁটার অভিযোজন, মাছের পটকার অভিযোজন এবং পায়রার বায়ুথলির অভিযোজন মূলত তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত। তাহলে দেখো, অঙ্গ সংস্থানগত অভিযোজন কাকে বলবো আমরা? না, পরিবেশে বেঁচে থাকার জন্য, পরিবেশে বেঁচে থাকার জন্য জীবের বাহ্যিক বা অভ্যন্তরীণ গঠনের সুবিধাজনক উন্নত ও স্থায়ী পরিবর্তনকে অঙ্গ সংস্থানগত অভিযোজন বলে। প্রথমেই দেখো ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। তাহলে প্রথমেই জেনে নিয়ে এসো ক্যাকটাস জাতীয় উদ্ভিদ কোনগুলো। না, দেখো ফণিমনসা, বাজবরণ, ঘৃতকুমারী, ইত্যাদি উদ্ভিদগুলিকে ক্যাকটাস বলা হয়। ক্যাকটাস বলে। এবার দেখো, আরো একটু বিষয় তোমাদের জানতে হবে। জাঙ্গল উদ্ভিদ বা এদের আর কি বলা হয়? জেরোফাইটও বলা হয়। জেরোফাইটসও বলা হয়। দেখো, যে সমস্ত উদ্ভিদ শুষ্ক, বালুকাময়, বা মরুভূমিযুক্ত এলাকায় জন্মায়, তাদের জাঙ্গল উদ্ভিদ বলে।
জাঙ্গল উদ্ভিদ বলে। এবার দেখো শুষ্ক পরিবেশে জন্মানোর জন্য ক্যাকটাসের অভিযোজন। তাহলে প্রথমেই যদি আমরা দেখি মূলে কি পরিবর্তন দেখা দেয়। মূলতন্ত্র সুগঠিত, প্রধান মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে, মাটির অনেক গভীরে প্রবেশ করে, ফলে মাটির অনেক নিচ থেকে জল শোষণ করতে পারে। জল শোষণ করতে পারে। কিছু শাখামূল ও প্রশাখামূল মাটির অল্প নিচে থাকে, মাটির অল্প নিচে থাকে, অল্প নিচে থাকে, যাতে অল্প বৃষ্টিপাতে, বৃষ্টি খুব কম হলেও জল শোষণ করতে পারে, জল শোষণ করে। এবার দেখো কাণ্ডের কি পরিবর্তন হয়। অনেক ক্ষেত্রে কাণ্ড চ্যাপ্টা, রসালো, সবুজ পাতার মতো, একে পর্ণকাণ্ড বা ফাইলোক্লাড বলা হয়। ফাইলোক্লাড বলে। তারপরে দেখো কাণ্ডে জল সঞ্চয়ের জন্য মিউসিলেজ থাকে। আর কি না, বাষ্পমোচন কমানোর জন্য কাণ্ডে মোমের আস্তরণ থাকে, এবং রোমযুক্ত হয়।
রোমযুক্ত হয়। এগুলো তোমাদের আমি জানিয়ে রাখলাম একটু। মূলত এখানে পাতার অভিযোজন বলেছে। তাহলে পাতার অভিযোজন ক্যাকটা জাতীয় উদ্ভিদে আমরা কি দেখি না, যদি দেখি দেখো একে পয়েন্ট দিয়ে লিখি, পাতা ছোট এবং সংখ্যায় কম। পাতা ছোট এবং সংখ্যায় কম, অনেক ক্ষেত্রে পাতা থাকে না। অনেক ক্ষেত্রে পাতা থাকে না। দুয়ে ফণিমনসার ক্ষেত্রে পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। এদের পত্রকণ্টক বলে। এদের পত্রকণ্টক বলে। 3 নম্বরে দেখি আমরা কি, পাতায় কিউটিক্যাল, পাতায় কিউটিকল ও মোম জাতীয় পদার্থের আবরণ থাকে। পদার্থের আবরণ থাকে। চারে আবরণ থাকে। তাছাড়া পাতা অধিক রোমযুক্ত হয়। অধিক রোমযুক্ত হয়। চারে পাতায় পত্ররন্ধ্রের সংখ্যা কম থাকে। পত্ররন্ধ্রের সংখ্যা কম থাকে। অনেক ক্ষেত্রে পত্ররন্ধ্রগুলি পত্রত্বকের ভিতরের দিকে থাকে। পত্রত্বকের ভিতরের দিকে থাকে। ভিতরের দিকে থাকে। তাই এদের নিবেশিত পত্ররন্ধ্র বলে। নিবেশিত পত্ররন্ধ্র বলে। এবার দেখো, পাতার এরূপ অভিযোজনের ফলে পাতার এরূপ অভিযোজনের ফলে প্রত্যক্ষভাবে
বাষ্পমোচন রোধ করে, পরোক্ষভাবে উদ্ভিদকে আত্মরক্ষা করতে সাহায্য করে। বুঝতে পারলে তাহলে ক্যাকটাসের যে অভিযোজনটা নিয়ে আলোচনা করলাম।